ওয়েলকাম অ্যানাদার ইম্পর্টেন্ট ক্লাস, যেটা প্যারাসাইটোলজির ক্লাস নাম্বার 1। অলরেডি ইমিউনোলজি ক্লাস আমি কমপ্লিট করেছি। আজকে প্যারাসাইটোলজি নোটপত্রগুলি সব দেওয়া আছে, নোটপত্রগুলি আবার রিভিশন দাও। আজকে প্যারাসাইটোলজি ক্লাস নাম্বার 1 ইম্পর্টেন্ট বিশেষ ইম্পর্টেন্ট জিনিস সম্বন্ধে আজকে আলোচনা করব সম্পূর্ণ ক্লাসটা এ টু জেড। হ্যাঁ, যারা প্রথম হয়ে থাকো অবশ্যই আগের ভিডিওগুলি অবশ্যই দেখো, পরপর লাইন বাই লাইন ভিডিও আছে ইমিউনোলজি ক্লাস 1 2 3 4 5 করে, এবং আজকে প্যারাসাইটোলজি 1 2 3 4 করে আস্তে আস্তে যাবে। ঠিক আছে, আগের ক্লাসগুলি দেখো, বেশ ভালো লাগবে। তো সেই নোটপত্রগুলি নিয়ে কিন্তু প্র্যাকটিস করো, পড়াশোনা করো, মক টেস্ট মক সেট লাগাও, সব কিছু এভরিথিং যা করার তোমার যতটুকু পসিবল হওয়ার সব কিছুই কিন্তু করো। ঠিক আছে, তা চলো প্যারাসাইটোলজি ক্লাস নাম্বার 1-এ আজকে আমরা কি যাই। আমি জয়দীপ সরকার, তুমি জানো, তোমাদের গাইড করছি, ক্লাসটাকে কন্টিনিউ করছি। ঠিক আছে, দেখো, চলো। My introduction: I'm BSc in Botany first class, MSc specialization in Microbiology first class and B.Ed first class। অবশ্যই তোমরা জানো, তাই না? নতুন করে কিছু বলার নেই, তাই না? নেক্সট, চলো। দেখো, আজকে আমরা যেহেতু শুরুতে আহ, আমরা শুরুতে পড়ছি প্যারাসাইটোলজি ক্লাস নাম্বার 1, এখানটায় বিভিন্ন রকম টার্মগুলি খুব ইম্পর্টেন্ট। এই টার্মগুলি নিয়ে আজকে কিন্তু আলোচনা হয় সম্পূর্ণ ক্লাসটা এ টু জেড। অনেক বড় ক্লাস হতে পারে। হ্যাঁ, ক্লাসটা সম্পূর্ণ প্রথম থেকে শেষটুকু অবশ্যই দেবে। আমি যতটুকু চেষ্টা করবো সম্পূর্ণ শেষ করার জন্য, এবং পিডিএফটা দেওয়ার জন্য আমি অবশ্যই তোমাদের সঙ্গে সঙ্গে পিডিএফ দিয়ে দিই গ্রুপের মাধ্যমে। অবশ্যই গ্রুপে জয়েন করবে, নিচে গ্রুপে তোমরা অবশ্যই জয়েন করবে। ঠিক আছে, নেক্সট, রোগ। আমরা যে ডিজিজ বা রোগ সম্বন্ধে, রোগ, হোয়াট ইজ দ্য রোগ? হ্যাঁ, রোগ বা ডিজিজ জিনিসটা কি? তাহলে হচ্ছে রোগ কি? রোগ এক ধরনের দেহের ভিতরে কি বলছে দেখো, দেহের গঠনগত এবং কার্যগত অস্বাভাবিকতা, যা কিছু সাইন বা লক্ষ্য করা যায়, যা প্রকাশিত হয় তাকেই বলা রোগ। আমি তোমাকে ভালো করে বুঝিয়ে দিচ্ছি, এখানে কি লেখা আছে তার থেকে তোমাকে ভালো করে বুঝি। তোমার শরীরের ভিতরে কোনো রকমের জীবাণু, কোনো রকমের কিছু পদার্থ তোমার শরীরের ভিতরে প্রবেশ করলে তোমার শরীরের ভিতরে যে মেকানিজম সিস্টেমটা কিন্তু নষ্ট করে দেয়। তোমার শরীরের মধ্যে ইমিউনিটি সিস্টেমকে নষ্ট করে দেয়, তোমার ইমিউনিটি সিস্টেমের উপরে এফেক্ট সৃষ্টি করে। কারণ তোমার ইমিউনিটি ক্লাস আমি অলরেডি প্রথমে ক্লাস পড়িয়েছি। তোমরা জানো ইমিউনিটি ক্লাস প্রথম যদি করে থাকো, অবশ্যই তোমরা সম্পূর্ণ রকমের উপর ইলাবোরেশন কিন্তু করেছি ইমিউনোলজি। ইমিউনিটি ক্লাসটা সম্পূর্ণটা, ঠিক আছে, 1 2 3 5টা ক্লাসের মাধ্যমে। তাহলে দেখো, সেই শরীরের ভিতরে কি এর ফলে কি হবে, ব্যালেন্স ইমব্যালেন্স সৃষ্টি হলে কি হয়, শরীরের মধ্যে কিছু সাইন দেখাবে, চিহ্ন দেখাবে, তাই না? কিছু স্পট তোমার শরীরের মাধ্যমে দেখাবে, উপরে কিছু বহিঃপ্রকাশ ঘটবে, কিছু সিমটম দেখাবে। এই প্রক্রিয়াকেই বলবো, তখন তাকে আমরা কি বলবো, রোগ বা ডিজিজ। ইংলিশে বলা ডিজিজ, বাংলায় বলা রোগ। রোগের কারণ কি? রোগের কারণ বিভিন্ন রকমের কারণ হতে পারে। দেখো, দেহের ভিতরে জীবাণু প্রবেশ করলে হতে পারে, যেমন কলেরা, টাইফয়েড, বসন্ত, হাম, এগুলির যে ভিব্রিও কলেরি, এই জীবাণু দেহের ভিতরে প্রবেশ করলে কি কলেরা রোগ হবে। পুষ্টিগত উপাদানের অভাবে হতে পারে, যেমন ভিটামিন, খনিজ লবণ, প্রোটিনের অভাবে হতে পারে। দেহের বিভিন্ন রাসায়নিক পদার্থের তারতম্য ঘটলে, যেমন ধরো ইউরিক অ্যাসিড, এগুলি প্রচুর পরিমাণে হরমোনাল ইমব্যালেন্স হয়ে গেলে কিন্তু শরীরের ভিতরে তারতম্য ঘটলে কিন্তু শরীরের ভিতরে রোগের সৃষ্টি হয়। এছাড়া দেহের ভিতরে ধূলিকণা, ধাতব উপাদান, অ্যালার্জেন, এগুলিতেও কিন্তু অনেক সময় দেহের ভিতরে রোগের সৃষ্টি হয়। যান্ত্রিক কারণে হতে পারে, ক্ষত, অগ্নি ভঙ্গ, বিচ্যুতি প্রভৃতি কারণ হতে পারে, এবং আমাদের শরীরে যে ইউভি, হ্যাঁ, রেডিয়েশন, তড়িৎ শক্তি, এগুলির মাধ্যমেও কিন্তু আমাদের দেহের ভিতরে কিন্তু রোগ কিন্তু হয়। তাহলে ইম্পর্টেন্ট, দেখো, এবং রোগের প্রকারভেদ। রোগের প্রকারভেদ। দেখো, রোগের প্রকারভেদ, রোগ দু ধরনের হতে পারে। একটা কি দেখো, কনজেনিটাল, যাকে বংশগত বলা হয়, একটা কি অ্যাকোয়ার্ড, তাকে অর্জিত বলা হয়। ইম্পর্টেন্ট, দু ধরনের হয়, দুই ভাগে ভাগ করা যায়। একটা কি হয়, অর্জিতকে দুটো ভাগে ভাগ করা যায়। কিরকম হয়, একটা সংক্রমণ হয় যাকে কমিউনিকেবল বলা হয়, একটা অসংক্রমণ যাকে নন কমিউনিকেবল বলা হয়। তাহলে সংক্রমণকে দুটো ভাগে দেখো, একটা বংশগত রোগকে দুটো ভাগে ভাগ করা, যেটা বংশগত, একটা হচ্ছে অর্জিত। এবং এই অর্জিত রোগকে দুটি ভাগে ভাগ করা যায়, একটা সংক্রামক যাকে কমিউনিকেবল ডিজিজ বলবো, একটা অসংক্রামক যাকে নন কমিউনিকেবল ডিজিজ বলা হয়। সংক্রমণ কোনগুলির মাধ্যমে? প্রায় 6টি রকমের হতে পারে। কি কি? ভাইরাসের মাধ্যমে হতে পারে,
ব্যাকটেরিয়ার মাধ্যমে হতে পারে, রিকেটসিয়ালের মাধ্যমে হতে পারে, প্রোটোজোয়ালের মাধ্যমে হতে পারে, ফাঙ্গালের মাধ্যমে হতে পারে, হেলমিনথিস যাকে কৃমি বলা হয় কৃমির মাধ্যমে হতে পারে। খুব ইম্পর্টেন্ট, দেখো দেখো রোগ সম্বন্ধে সংক্রমণ কার মাধ্যমে হতে পারে দেখো সম্পূর্ণ আমি কিন্তু বললাম। অসংক্রমণ যাকে বলা হয় এটি 4টি প্রক্রিয়ার মাধ্যমে কি হবে, একটা কি যাকে ক্ষয়িষ্ণু বলা হয়, যার নাম হচ্ছে দেখো ডিজেনারেটিভ ডিজিজের মাধ্যমে হতে পারে, একটা অভাবজনিত ডেফিসিয়েন্সির কারণে হতে পারে, একটা অ্যালোজেনিকের মাধ্যমে হতে পারে, একটা কি ক্যান্সারের মাধ্যমে হতে পারে। তাহলে ইম্পর্টেন্ট যে দুটোর 4টির মাধ্যমে হয়। একটা কি বংশগত রোগ, কনজেনিটিয়াল ডিজিজ। কনজেনিটিয়াল ডিজিজ কি হবে, যেটা বংশগত রোগ, যা আমাদের শরীরের ভিতরে বিভিন্ন রকমের পূর্বপুরুষ থেকে বা জিনগতভাবেই কিন্তু আমাদের শরীরের ভিতরে প্রবেশ করে। যেমন হিমোফিলিয়া, ডায়াবেটিক্স, থ্যালাসেমিয়া ইত্যাদি কিন্তু বংশগত রোগ। ইম্পর্টেন্ট, অনেক সময় কোশ্চেন থাকে বংশগত রোগ জিনিসটা কি, ইম্পর্টেন্ট পরীক্ষার পারপসে কিন্তু ইম্পর্টেন্ট। বংশগত রোগ একটা এক্সাম্পল কি, হিমোফিলিয়া, তারপরে ডায়াবেটিক্স আর থ্যালাসেমিয়া, এগুলি কি একটা বংশগত রোগ। ওকে, নেক্সট অর্জিত রোগ, যাকে আমরা অ্যাকিওয়ার্ড রোগ বলবো। কোনগুলি হবে অর্জিত রোগ, যেগুলি বংশগত নয়, পূর্বপুরুষ থেকে নয়, তাকে অর্জিত রোগ বলে। যখন এগুলি কি হয়, নন কমিউনিকেবল ডিজিজ বা কমিউনিকেবল ডিজিজ গুলিতে হয়। দেখো দেখো রোগ দেখো অর্জিত এবং বংশগত, সংক্রমণ 6টির মাধ্যমে হয়, অসংক্রমণ কি 4টির মাধ্যমে হয়, তোমাকে এখনই উপরে বললাম। নন কমিউনিকেবল ডিজিজ যেগুলি দেহের অন্য দেহে সংক্রমিত, যেগুলি এক দেহ থেকে অন্য দেহ সংক্রমিত হয় না, তাকে আমরা এই রোগীর মধ্যেই সীমাবদ্ধ থাকে, এই রোগকে আমরা অসংক্রমণ বা নন কমিউনিকেবল ডিজিজ বলে। ইম্পর্টেন্ট, যেমন কোনগুলি বেরি, গয়টার, হৃদরোগ, বৃক্ষের রোগ, এগুলি কি হয় বলো, এগুলি সেই সেই যার যার সমস্যা তারকেই হবে, কিন্তু আলাদা করে কারো হবে না, তাহলে ছড়াবে না, তাই না, ছোঁয়ার মাধ্যমে এগুলি হবে না, তাই এই জন্য একে নন কমিউনিকেবল বা অসংক্রমণক যুক্ত রোগ বলবো। এবং এগুলি দেখো বিভিন্ন রকম প্রক্রিয়ায় ভাগ করা যায়। 1 নম্বর কি আছে, ক্ষয়িষ্ণু, যেটা আমি উপরে পড়লাম। দেখো দেখা যাচ্ছে ডিজেনারেটিভ ডিজিজ বলা হয়। বৃদ্ধ বয়সে অঙ্গ প্রত্যঙ্গ গুলি কি হয়, অকেজো হয়ে যায়। এই ধরনের রোগগুলি যেমন দেখো অ্যানথাইটিস, ইম্পর্টেন্ট। তারপর দেখো আর্টিও ক্লেরোসিস, এগুলি কি হচ্ছে ক্ষয়িষ্ণু, যাকে বলা হয় ডিজেনারেটিভ ডিজিজ। ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর দেখো অভাবজনিত, জল খেয়ে নিই তোমাদের, দাঁড়াও 2 সেকেন্ড দাঁড়াও। আগের ক্লাসটা করালাম তোমাদের হচ্ছে আপার প্রাইমারি ক্লাস করালাম, তাই না, আপার প্রাইমারি ক্লাস করিয়ে তারপরে তোমাদের এখন হচ্ছে এসএলএসটি ক্লাসও করাচ্ছি। দেখো আমি 2টো ক্লাস নিয়ে নিলাম একবারে, তোমাদের এই পার্টটা একটু আগেও যাবে, এই জন্য তোমাদের ক্লাসটা আজকে নেওয়ার কথা না, কিন্তু বাট নিয়ে নিলাম আজকে। নেক্সট অভাবজনিত, যেমন দেখো ভিটামিন পুষ্টির অভাবে বা খনিজ লবণের অভাবে কিন্তু এই ধরনের রোগ হয়। যেমন ধরো ম্যারাসমাস রোগটা কি হয়, প্রোটিনের জন্য হয়। ইম্পর্টেন্ট, রক্তাল্পতা কি, ভিটামিন বি 12 ও খনিজের জন্য। অনেক সময় রক্তাল্পতা কার জন্য হয়, ভিটামিন বি 12 এবং খনিজের মধ্যে খনিজ খনিজ হচ্ছে আয়রনের অভাবে, এফির অভাবে হয়। রিকেট কার জন্য, ভিটামিন ডি এবং ক্যালসিয়াম অভাবে হয়। স্কারবি কার জন্য, ভিটামিন সি এর অভাবে হয়। এর অভাবগুলি কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর লাস্ট কি অ্যালার্জেনিক রোগ, আর কি ক্যান্সার ঘটিত রোগ। ওকে, এবং চলে আসো সংক্রমণ, যাকে বলে কমিউনিকেবল। এই জিনিসটা কি, যাকে আমরা ইনফেকটিয়াস ডিজিজ বা কমিউনিকেবল ডিজিজ বলবো, যখন কোনো সহজেই এক ব্যক্তি থেকে অপর ব্যক্তি বা অন্য ব্যক্তি প্রত্যক্ষভাবে হতে পারে, ডাইরেক্টলি হতে পারে, ইনডাইরেক্টলি ভাবে ছড়িয়ে পড়তে পারে। এই ধরনের রোগ, যেমন কোভিড-19, যে কোভিড, এটা কি হচ্ছে বলো, অসংক্রমণ রোগ, মানে একজনের থেকে আরেকজনের দেহের ভিতরে কি হয়, ইজিলি কি হবে, পরোক্ষভাবে হচ্ছে, আবার কি আবার হচ্ছে আনপর মানে যে প্রত্যক্ষভাবে হচ্ছে, ডিরেক্টলি ইনডিরেক্টলি দুটোর মাধ্যমে হচ্ছে। এই ধরনের রোগকে আমরা কি বলবো, সংক্রমণ রোগ, বা যাকে বলা হয় কমিউনিকেবল ডিজিজ। ওকে, কমিউনিকেবল ডিজিজ জিনিসটা কি জানতে পারলেন। আচ্ছা চলো এবার চলো, এই কমিউনিকেবল ডিজিজ দেখো, উম, 1 নম্বর, 1 নম্বর কি ভাইরাল ডিজিজের মাধ্যমে হয়। যেমন দেখো ভাইরাল ডিজিজ, যেমন দেখো ইনফ্লুয়েঞ্জা, জলবসন্ত, গুটি বসন্ত, হাম, এইডস, হ্যাঁ, ঠান্ডা লাগা, এগুলি কি ভাইরাস ঘটিত রোগ। তারপরে দেখো রিকেটসিয়াল রোগ, যা কি হচ্ছে দেখো,
যেমন টাইফয়েড, টাইফাস রোগটা কিন্তু রিকেটসিয়ার মাধ্যমে হয়। যেমন দেখো ফ্রেঞ্চ ফিভার, রকি মাউন্টেন স্পটেড ফিভার, ইম্পর্টেন্ট একটা, রকি মাউন্টেন স্পটেড ফিভার, এটা কি ধরনের রোগ? রিকেটসিয়া রোগ। ঠিক আছে, রিকেটসিয়াল রোগ পরীক্ষার পারপাস অনেক সময় কোশ্চেন দেখা যায়, তো ইম্পর্টেন্ট। আর ব্যাকটেরিয়া ঘটিত রোগ কোনগুলি? যেমন কলেরা, টাইফয়েড, সিফিলিস, গনোরিয়া, গনোরিয়া ইম্পর্টেন্ট, সিফিলিস ইম্পর্টেন্ট, টিউবারকুলোসিস, ডিপথেরিয়া, নিউমোনিয়া, হুপিং কাশি, বেসিলাস, কুষ্ঠ, প্লেগ, এগুলি কি আছে? ব্যাকটেরিয়া ঘটিত রোগ, রিকেটসিয়াল ঘটিত রোগ আর ভাইরাস ঘটিত রোগ। প্রত্যেকটার এক্সাম্পলগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। নেক্সট, এবার এই যে রোগগুলি আমরা যেগুলি পড়লাম, সেই রোগগুলির হচ্ছে সম্বন্ধে জীবাণুর নামগুলি খুব ইম্পর্টেন্ট। দেখো জীবাণু কিন্তু পরীক্ষার ইম্পর্টেন্ট। যেমন ডায়রিয়া, ডায়রিয়া হচ্ছে বেসিলাস কোলি হচ্ছে ডায়রিয়া, বেসিলাস কোলি। ঠিক আছে, বেসিলাস কোলি ডায়রিয়া। আমাশয়, যাকে ডাইসেন্ট্রি বলা হয়, আমাশয় বেসিলাস ডাইসেন্ট্রি, তারপরে সিজেল্লা ডাইসেন্ট্রি। এগুলি কি এই যে এখানে কেন ইম্পর্টেন্ট বলে ভিভিআই কেন দিচ্ছি? অনেক সময় রোগীর নাম তোমাকে দেবে, যে ব্যাকটেরিয়ার নাম তোমাকে বলবে, ঠিক আছে, জীবাণুর নামটা তোমাকে বলবে। তো এই জন্যই ইম্পর্টেন্ট। কলেরাটা খুব ইম্পর্টেন্ট, ভিব্রিও কলেরি। ঠিক আছে, ডিপথেরিয়া কি রোগ হচ্ছে? সায়ানোব্যাকটেরিয়াম ডিপথেরিয়া। টাইফয়েড খুব ইম্পর্টেন্ট, সালমোনেলা টাইফি বা টাইপোসা। নিউমোনিয়া, ডিপ্লোকক্কাস নিউমোনিয়া, এটা পরীক্ষার ইম্পর্টেন্ট। অ্যানথ্রাক্স, বেসিলার অ্যানথ্রাসিস আসে পরীক্ষা। টিউবারকুলোসিস, এটা খুবই বারবার আসে। মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস যক্ষা রোগের হয়। এবং রিউমেটিক ফিভার স্ট্রেপ্টোকক্কাসের জন্য হয়। কুষ্ঠ, কুষ্ঠ যাকে ল্যাপ্রোসি বলা হয়, ইম্পর্টেন্ট, অনেক সময় পরীক্ষায় আসে। মাইক্রোব্যাকটেরিয়াম ল্যাপ্রি। প্লেগ, দেখো যে ইয়ারসিনি পেস্টিস হচ্ছে প্লেগ রোগের জন্য দায়ী। নেক্সট, টিটেনাস, ক্লোস্ট্রিডিয়াম টিটেনি হচ্ছে দায়ী। তারপরে দেখো মেনিনজেসিস, নিউজেরিয়া মেনিনজেসিস, এটা খুব ইম্পর্টেন্ট। হুপিং কাশি, হুপিং কাশি হচ্ছে বার্ডেলা পার্টুসিসের জন্য ইম্পর্টেন্ট। জন্ডিস, দেখো ল্যাপ্রোসিস, হিমাফাগিয়া, যে হিমোরা, হিমোরা কি হ্যাগিয়া, হ্যাগিকা, জন্ডিসের জন্য ইম্পর্টেন্ট। গনোরিয়া ভিভিআই, গনোরিয়া ভিভিআই পরীক্ষার পারপসে অত্যন্ত ইম্পর্টেন্ট। নিউজেরিয়া গনোরি পরীক্ষায় আসেই আসে। সিফিলিসও ইম্পর্টেন্ট। টেপটোনিয়া প্যালিডাম পরীক্ষায় আসে। ভিভিআই, ভিভিআই, ভিভিআই আসে। জ্বর কি জন্য হয়? সালমোনেলা টাইফিমুরিয়াম, এটাও অনেক সময় আসে। ফোরা, যাকে অ্যাবসেন্সেন্স বলা হয়, দেখো এটা হচ্ছে ট্যাফাইলোকক্কাস অ্যারুয়াস। ওকে, এছাড়া দেখো গ্যাস্ট্রিনের জন্য, দেখো গ্যাস গ্রিনের জন্য হয়। কিছু চর্মঘটিত রোগ হয়, কিছু খাদ্য বিষাক্তকরণের জন্য হয়। বিষাক্তকরণ ক্লোস্ট্রিডিয়াম বুটালিনাম, এগুলির জন্য খাদ্য বিষাক্তকরণ ফুড পয়জনিং এর জন্য হয়। তো এগুলি কি রোগের নাম ইম্পর্টেন্ট, আমি বললাম পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, পরীক্ষায় কিন্তু আসে। এছাড়া কিছু প্রোটোজোয়া ঘটিত রোগ, যেমন ধরো হচ্ছে ম্যালেরিয়া, অ্যামিবিক ডিজিজ, কালা জ্বর, ঘুম, স্লিপিং সিকনেস। এই স্লিপিং সিকনেস অনেক সময় কোশ্চেন থাকে, পরীক্ষায় আসে। তো এগুলি হচ্ছে ম্যালেরিয়া রোগের জন্য, ম্যালেরিয়া প্রোটোজোয়া ঘটিত রোগ। ঠিক আছে, চলো কিছু প্রোটোজোয়া ঘটিত রোগের নাম আমরা দেখে নেবো, যেগুলো ভিভিআই পরীক্ষার পারপসে ইম্পর্টেন্ট। যেমন ম্যালেরিয়া অত্যন্ত ইম্পর্টেন্ট, বারবার আসে। প্লাজমোডিয়াম ভাইভেক্স। আমাশয়, আমাশয় কি? যাকে অ্যামোবিক ডাইসেন্ট্রি বলা হয়। হচ্ছে এন্টামরফা হিস্টোলাইটিকা পরীক্ষার পারপসে ইম্পর্টেন্ট। কালাজ্বর ভিভিআই, কালাজ্বর ভিভিআই, কালাজ্বর আসে। দেখো লেশমানিয়া ডোনোভানি হচ্ছে কালাজ্বরের জন্য ইম্পর্টেন্ট। নেক্সট, ঘুম স্লিপিং সিকনেস ইম্পর্টেন্ট। ঠিক আছে, নেক্সট দেখো টাইফানোসামা হচ্ছে ব্রুসেই গ্রামিয়েন্সি আসে অনেক সময়। উদারমন গার্ডিস, দেখো হচ্ছে জিয়ার্ডিয়া ইন্টেন্সটিনালিস, এগুলি দেখো নিও ইম্পর্টেন্ট, যেগুলো আমি ইম্পর্টেন্ট সেগুলো আমি দেখো স্টার দিয়ে দিয়েছি, দেখো এগুলি পড়বা। ছত্রাক ঘটিত রোগ ফাঙ্গাল, যেমন দাঁত অনেক সময় আসে। হ্যাঁ, তারপরে দেখো অ্যাথলেটিক্স ফুড, এটাও অনেক সময় আসে পরীক্ষায়। ছত্রাকের ঘটিত রোগ। ওকে, কৃমির জন্য কি কি রোগ হয়? যেমন দেখো অ্যাসকারেসিস ইম্পর্টেন্ট, গোদ বা ফাইলেলেসিস, তারপর টিটেনিয়াসি, তারপর দেখো টাইকোলাসিস, হুক ডিজিজ, এগুলি কি হচ্ছে? কৃমিজনিত রোগ। এগুলি কি? কৃমিজনিত রোগ, ইম্পর্টেন্ট, পরীক্ষার পারপসে ইম্পর্টেন্ট। এবং দেখো টিটেনিয়াসি, টিটেনিয়াম সলিডাম ইম্পর্টেন্ট। অ্যাসকারিয়াসিস ভিভিআই পরীক্ষায় আসে। অ্যাসকারিস লুম্বিকয়েডেস, অ্যাসকারিসিস রোগের জন্য। ফাইলেরিয়া ভিভিআই, হ্যাঁ, উচ্চেরিয়া বংক্রেপ্টি ভিভিআই পরীক্ষার পারপসে আসে। ঠিক আছে, তারপরে অ্যানক্রাইলোস্টোমা ডুওডেনি, এটা কিন্তু অ্যাকাইলোস্টোমিয়েসিসের জন্য হয়।
রোগের জন্য হয়। নেক্সট, এবার চলো রোগের ইম্পর্টেন্ট শ্রেণীবিন্যাস, ভিভিআই। অনেক সময় কোশ্চেন থাকে এপিডেমিক জিনিসটাকে। এপিডেমিক মানে চারটি ভাগে ভাগ করা যায়। আঞ্চলিক, যাকে এন্ডেমিক বলা হয়। মহামারী, তাহলে কি হচ্ছে এপিডেমিক বলবো। বিশ্বব্যাপী, তাকে আমরা পেন্ডেমিক বলবো। আর বিক্ষিপ্ত, স্পোরাডিক বলবো। আঞ্চলিক যাকে বলা হয় যেসব রোগ নির্দিষ্ট নির্দিষ্ট অঞ্চলের মানুষের মধ্যে সীমাবদ্ধ থাকে, যেমন গয়টার হিমাচল প্রদেশ অঞ্চলে, বা ইয়েলো ফিভার, এগুলি নির্দিষ্ট অঞ্চলের জন্য হয়, তখন সেই রোগটাকে আমরা বলবো নির্দিষ্ট মানুষের মধ্যে সীমাবদ্ধ হয়, তখন তাকে আমরা এন্ডেমিক বলা হয়, যাকে আঞ্চলিক রোগ হয়। মহামারী রোগ, এটা কি জিনিসটা খুব ইম্পর্টেন্ট, এপিডেমিক বলা হয়। যেমন কি হয়, দ্রুত ছড়িয়ে যায়, একসাথে প্রচুর মানুষকে আক্রান্ত হয়, একটা নির্দিষ্ট বড় এরিয়া জুড়ে হয়, প্রচুর লোক মারা হয়, মরে যায়, তাকে আমরা এপিডেমিক বা মহামারী। যেমন দেখো ভারতের সুরাটে 19 প্লেগ রোগের জন্য একটা এপিডেমিক, বহু লোক মারা যায়। এছাড়া দেখো প্রাকৃতিক দুর্যোগ, ঝড় বন্যাতে অনেক সময় বিভিন্ন রকম রোগ হয়। আর এপিডেমিক এন্ডেমিক জিনিসটা কি, এপিডেমিক মানে কি বুঝতে পারছো, আর পেন্ডেমিক খুব ইম্পর্টেন্ট। যেমন বিশ্ব জুড়ে হবে সেই রোগটাকে আমরা কি বলবো, পেন্ডেমিক। যেমন হচ্ছে এইডস রোগ হওয়া, তারপরে কি করোনা ভাইরাস, কোভিড-19, এগুলি কি প্যান্ডেমিক। আর বিক্ষিপ্ত, স্পোরাডিক, দেখি এটা হালকা হঠাৎ মানে বিক্ষিপ্ত ভাবে, মানে কোনো জায়গা এলাকা জুড়ে, হ্যাঁ, ব্যক্তি বিশেষের মধ্যে হয়, তখন আমরা কি বলবো, যে হচ্ছে স্পোরাডিক। ঠিক আছে, স্পোরাডিক, ঠিক আছে, স্পোরাডিক, ব্যক্তি বিশেষের মধ্যে হয়, তখন তাকে আমরা কি বলবো, স্পোরাডিক। ওকে, নেক্সট। এবং এখানটা আমরা পড়বো যে হোস্ট জিনিসটাকে, এটাও ইম্পর্টেন্ট, যেহেতু আজকে প্রথম ক্লাস, আজকে যেগুলো এইগুলি জানার টার্মগুলি খুব। প্যাথোজেন কি, প্যাথোজেন কি, যেগুলি হচ্ছে যেটি রোগে সংক্রমণ ঘটায়, তাকে আমরা কি বলবো, প্যাথোজেন বলবো। যেমন ভাইরাস, ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া, ছত্রাক, এগুলি কি হলো একটা প্যাথোজেন। ইনফেকশন জিনিসটা কি, যখন দেহের মধ্যে প্রবেশ করে সংখ্যা বৃদ্ধি প্রক্রিয়াকে আমরা বলবো ইনফেকশন। এই যে যে প্রসেসটাকে বলবো আমরা ইনফেকশন। তাহলে প্যাথোজেন কি, সেই রোগ সংক্রমণ ঘটায় তাকে আমরা বলবো প্যাথোজেন। যেমন ভাইরাস, ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া, ছত্রাক, যে ঘটাচ্ছে তাকে বলো প্যাথোজেন। আর এই যে প্রক্রিয়াটাকে আমরা বলো ইনকিউবেশন, ইনফেকশন। আর ইনকিউবেশন পিরিয়ড কি, যে টাইমটাকে খুব ইম্পর্টেন্ট, রোগ জীবাণু দেহের ভেতরে প্রবেশ করে সিমটম প্রকাশিত না হওয়া পর্যন্ত, যতক্ষণ প্রকাশিত না হয়, তার যে অন্তর্বর্তীকালীন যে সময় রোগ লক্ষণ প্রকাশিত না হয়, তখন তাকে আমরা কি বলবো, ইনকিউবেশন। ঠিক আছে, এবং ইনকিউবেশন, বিভিন্ন রোগের ইনকিউবেশন বিভিন্ন রকমের হয়। যেমন ফর এক্সাম্পল নিমোনিয়া, নিমোনিয়ার জন্য 1 থেকে 3 দিনের বন্ধ করে, 1 থেকে 3 দিনে, একদিন 3 দিনের মধ্যে হয়। তো কলেরা, কলেরা 2 থেকে 3-এর মধ্যে, 2 থেকে 5 দিনের মধ্যে হয়। আমাশা অনেক সময় 3 থেকে 7-এর মধ্যে, 7 দিনের মধ্যে দেখতে পাবে তুমি। টিটেনাস কি 4 থেকে 20 দিনের মধ্যে তুমি দেখতে পাবে। ডিপথেরিয়া 2 থেকে 5-এর মধ্যে হয়। এইডস কার হয় 2 থেকে 3 বছর থেকে 10 বছরের পর্যন্ত হয়। 2 থেকে 3 বছর থেকে 10 বছরের পর্যন্ত হতে পারে। হুপিং কাশি, হাম, 10 থেকে 12 দিনের মাথায় তুমি দেখতে পাবে। হ্যাঁ, টাইফয়েড এটা দেখতে পাবে, হুপিং কাশি এটা দেখতে পাবে, এগুলো দেখতে হবে, জাস্ট দেখে দেখো। হ্যাঁ, এগুলো পরীক্ষায় আসে, ইম্পর্টেন্ট। নেক্সট। হ্যাঁ, অনেকই তো আছে, শোনো, দুটো, পরপর দুটো ক্লাস নিলাম তো আমার নিজেরই খারাপ লাগে। আচ্ছা চলো, সম্পূর্ণ কমপ্লিট করে দিচ্ছি জানি। 5 মিনিট, হ্যাঁ। দু মিনিট, হ্যাঁ।
আচ্ছা 1 মিনিট, হ্যাঁ। চলে এসেছি, একটু জল নিতে গেছিলাম, হ্যাঁ জল খেয়ে গেলাম। ঠিক আছে, চলো। কতক্ষণে করেছিলাম আমরা? পশুদের বিভিন্ন রকমের রোগ সংক্রমণ, ইনফেকটিয়াস অফ দ্য হোস্ট, এটা কিন্তু আমরা করেছি, তাই না? ইনকিউবেশন পিরিয়ড কি ইম্পর্টেন্ট, প্যাথোজেন কি ইম্পর্টেন্ট, ভাইরাস, ইনকিউবেশন জিনিসটা কি জানলাম, এখানটা আমরা এপিডেমিক এন্ডেমিক জিনিসটা জানলাম। ঠিক আছে, চলো এইবার আমরা এজেন্ট জানব, ইম্পর্টেন্ট এজেন্ট। কেননা এই রোগ সংক্রমণের জন্য কি হবে, এজেন্ট বাহকের প্রয়োজন, তাই না? তাহলে বাহক কোনগুলি? যখন যেগুলি যেসব পদার্থ শক্তি রোগের কারণ, তাকে রোগের মানে যারা রোগকে বহন করে নিয়ে যায়, তখন তাকে আমরা রোগের এজেন্ট বলবো। বস্তুর পরিমাণ বেশি হলে বা কম হলে, মানবদের যাই হোক এটা বলছে, 5 রকমের হয় এজেন্ট। একটা কি বায়োলজিক্যাল এজেন্ট, খুব ইম্পর্টেন্ট, যেমন ভাইরাস, ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া, ছত্রাক, কৃমি। এরা কি ভাইরাস, ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া, ছত্রাক, কৃমি, কীটপতঙ্গ, এগুলি কি জৈবিক এজেন্ট। ওকে। পুষ্টিগত এজেন্ট যাকে নিউট্রিটিভ এজেন্ট বলা হয়, খনিজ লবণ, ভিটামিন, কার্বোহাইড্রেট, প্রোটিন, এগুলি কি হচ্ছে পুষ্টিগত, যাকে নিউট্রিটিভ এজেন্ট বলা হয়। নেক্সট, রাসায়নিক এজেন্ট, রাসায়নিক যাকে কেমিক্যাল এজেন্ট বলা হয়। যেমন দেখো এন্ডোজেনাস এজেন্ট, যেগুলি দেহের ভেতরে হয়, যেমন ইউরিক অ্যাসিড, হরমোন, কি উৎসেচক, এগুলি কি এন্ডোজেনাস এজেন্ট। আর লাস্ট দেখো এক্সোজেনাস এজেন্ট কোনগুলি? ধূলিকণা, ধাতব উপাদান, গ্যাস, অ্যালার্জেন, রেণু, পরাগরেণু, এগুলি কি সবই হচ্ছে হচ্ছে এক্সোজেনাস রাসায়নিক এজেন্ট। ভৌত এজেন্ট, ফিজিক্যাল এজেন্ট কোনটা? তাপ, শৈত্য, আর্দ্রতা, শব্দ, রেডিয়েশন, তাপ শক্তি, এগুলি কি হচ্ছে? এগুলি হচ্ছে ভৌত এজেন্ট। ওকে। যান্ত্রিক এজেন্ট, মেকানিক্যাল এজেন্ট কোনটা? ক্ষত, অস্থিভঙ্গ, হ্যাঁ, মচকানো, বিচ্যুতি, এগুলি কি হচ্ছে যান্ত্রিক এজেন্ট। এই এজেন্টগুলোও কিন্তু খুব ইম্পর্টেন্ট, পরীক্ষার পারপসে কিন্তু ইম্পর্টেন্ট। কিছু তোমাকে অপশন 1 2 3 4 আকারে অপশন আকারে দিতেই পারে, না দের কিছুই নেই। এবার রোগ যে বিস্তার, রোগ বিস্তার, একটা ডিরেক্টলি প্যাথোজেনগুলি কি হয় বিস্তার হয়, একটা প্রত্যক্ষ বিস্তার যাকে আমরা ডাইরেক্ট ট্রান্সমিশন বলবো, আর একটা কি হচ্ছে অপ্রত্যক্ষ বিস্তার যাকে আমরা পরোক্ষ বিস্তার ইনডাইরেক্ট ট্রান্সমিশন বলবো। যেগুলি মানে অন্তর্বর্তী, মানে যখন অন্তর্বর্তী এজেন্ট ব্যতিরেক মানে ছাড়া সরাসরি দেহে প্রবেশ করে, কি ডাইরেক্টলি কি হয় দেহে প্রবেশ করে, তখন তাকে আমরা প্রত্যক্ষ ডাইরেক্ট ট্রান্সমিশন, যা সরাসরি রোগগুলি বিস্তার বিভিন্ন ভাবে হবে। যেমন দেখো ইম্পর্টেন্ট, একটা আক্রান্ত ব্যক্তির মাধ্যমে হতে পারে, যেমন জলবসন্ত, গুটি বসন্ত, সিফিলিস, এগুলি কি হয় আক্রান্ত ব্যক্তির দেহ থেকে কিন্তু হয় ছোঁয়াচের মাধ্যমে কিন্তু হতে পারে। ঠিক আছে, বা ওর মাধ্যমে কিন্তু হতে পারে। তারপরে দেখো ড্রপলেট সংক্রমণ, যেমন দেখো ড্রপলেট মানে যেগুলো হাঁচি, তারপরে হচ্ছে সর্দি, গয়ের, ঘাঁচি, কাশি, কথা বলা, এর মাধ্যমে ছড়ায়, যেমন ডিপথেরিয়া, ইনফ্লুয়েঞ্জা, হাম, যক্ষা, নিউমোনিয়া, কমন কোল্ড, এগুলি কি ড্রপলেটের মাধ্যমে হয়। তারপরে মাটির সংস্পর্শে হয়, যেমন টিটেনাসের জীবাণু মাটির দেহে হয়, অ্যাসকারেসিস, এগুলি মাটির মাধ্যমে হয়। পানির কামড়ে, যেমন পাগলা
কুকুরে কামড়ালে জলাতঙ্ক রোগ হয়, এটি কি পানির মাধ্যমে হবে। প্লাসেন্টার মারফতে হয়, দেখো প্লাসেন্টা দেখো জাইমান হাম, হ্যাঁ, সিফিলিসের জীবাণু, এইচআইভি প্লাসেন্টার দেহে মাতৃদেহ থেকে শিশুর দেহে বিস্তার লাভ করে। ওকে, প্লাসেন্টার মাধ্যমেও কিন্তু হতে পারে। আর কি পরোক্ষ, পরোক্ষ মানে কি কোনো ভেক্টর বা বাহকের মাধ্যমে হতে পারে, তাই না, কোনো ভেক্টর বা বাহকের মাধ্যমে হতে পারে। যদি বাহকগুলি তুমি এখনই পড়লে, ইম্পর্টেন্ট, তাই না, এখনই পড়লে তো নাকি। একটা হচ্ছে দেখো অ্যান্থোপোড ফ্যাক্টর, হ্যাঁ, সন্ধিপদের মধ্যে হয়, অ্যান্থোপোডিসি ফ্যামিলি থেকে বুঝছে, যেমন মাছি, হাউস ফ্লাই, যেমন কলেরা, টাইফয়েড, অ্যামার্সা এইগুলিকে ছড়ায়। সি অ্যানোফিলিস যেমন ফিমেল অ্যান্থোপোডিস মস্কিটো, যেমন ম্যালেরিয়া রোগকে প্লাজমোডিয়ামকে বহন করে, তাই না। তারপরে কিউলেক্স মশা কি করে, কিউলেক্স মশা গোদকে দেখা হচ্ছে উচ্চেরিয়া বংক্রেপটিকে বহন করেন, ইম্পর্টেন্ট। আছে কিউলেক্স মশা কি কাজ করে, আর হচ্ছে অ্যানোফিলিস মশা। সেটি ফ্লাই ইম্পর্টেন্ট, আছে ঘুম রোগের জন্য খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, দেখো যে টাইপেনসোনিয়া, এটা খুব পরীক্ষায় আসে। র্যাট ফ্লি মানে কি প্লেগ রোগের জন্য ইম্পর্টেন্ট। তাহলে দেখো হাউস ফ্লাই কিন্তু কার জন্য, এগুলি কিন্তু পরীক্ষার পারপসে খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, তাহলে হাউস ফ্লাই সন্ধিপত্রের মধ্যে কি হয়, কি কি রোগ সৃষ্টি হয়, এগুলি কি এজেন্টের মাধ্যমে হচ্ছে। নেক্সট দেখো এই যে রোগ সন্ধি, মাছি, অ্যানাফিলিস, কিউলেস, দেখো ছবিগুলো দেখো। নেক্সট রেড ফ্লি, ঠিক আছে, এটা স্টেপ, দেখো হচ্ছে সেপ্টিমাসি, দেখো সেপ্টিমাসি। আর বাহকের মাধ্যম ভেহিকলের মাধ্যমে হতে পারে, যেমন এইডস, কলেরা, ভেহিকল বাহক, কলেরা, টাইফয়েড এগুলির মাধ্যমে হতে পারে, হেপাটাইটিস বি। বায়ুর মাধ্যমে হতে, যেমন এপিডেমিক টাইফাস রোগটি হয়। ফরমাইটে ফরমাইটের মাধ্যমে হতে পারে, যেমন ইনফ্লুয়েঞ্জা, কলেরা। আর মানুষের দ্বারা হয়, যেমন ডিপথেরিয়া, টাইফয়েড, এগুলি মানুষের দ্বারা হচ্ছে কমপ্লিট হতে পারে। এবং দেখো এরপরে আমরা কি বলবো, রোগ লক্ষণ, যাকে বলে সিমটম। ওকে, রোগ লক্ষণ যাকে আমরা কি বলবো, সিমটম। কি কি রোগ লক্ষণ, আমাদের দেহের ভিতরে যেসব বৈশিষ্ট্য দেখে আমরা ইজিলি বলতে পারবো যে তার দেহের ভিতরে কি হচ্ছে, রোগ রোগ দেখা দিয়েছে। যেমন দেখো জলবসন্তের সময় কি হয়, গুটি হবে, এটা কিন্তু তুমি কিন্তু দেখতে হবে, তাহলে এটা কি একটা রোগ লক্ষণ, ঠিক আছে। এবং দেখো ম্যালেরিয়া রোগের সময় যখন কাঁপুনি দিয়ে জ্বর আসবে তখন তুমি বুঝতে পারবা, বা ঘাম দিয়ে জ্বর ছেড়ে যায়, তখন তুমি বুঝতে পারো যে আমার ম্যালেরিয়া রোগটা হয়। বা কলেরা রোগের কি হয়, বমি বমি ভাব, হাত পা ঠান্ডা হয়ে যাওয়া, এগুলো তুমি বুঝতে পারো তোমার দেহের ভিতরে কি হয়, কলেরা রোগ হচ্ছে। তো যখন কোনো সেই লক্ষণ, যে রোগের যে বহিঃপ্রকাশ, সেই বহিঃপ্রকাশকে আমরা কি বলবো, ইংলিশে সিমটম বা রোগ ডিজিজ সিমটম বলবো, ঠিক আছে। প্যাথোজেন কিভাবে দেহের ভিতরে মানে দেহের ভিতরে যে রোগ সৃষ্টি করে, একটা দুভাগে হতে পারে, একটা কি কলা ধ্বংসের মাধ্যমে হতে পারে, বা টক্সিন পদার্থ ক্ষরণের মাধ্যমে হতে পারে। ওকে, কলা কোষ যাকে টিস্যুকে ড্যামেজমেন্টের মাধ্যমে হতে পারে, যেমন রেবিস ভাইরাস কি করে, রেবিস ভাইরাস কি করে, খুব ইম্পর্টেন্ট, যে মানুষের দেহের মস্তিষ্ককে খুবই খতরনাক কিন্তু, হ্যাঁ, রেবিস ভাইরাস। হ্যাঁ, কুকুর মুকুর কামড়ালে কিন্তু ডিরেক্টলি কি ডাক্তারের কাছে নিয়ে যাওয়া দরকার, কেননা এই কিন্তু মানুষের মস্তিষ্ককে ডিরেক্টলি কিন্তু অ্যাটাক করে না। তাকে এই পালমোনারি টিউবারকুলোসিস, এটা কি ফুসফুসে কলাকে ধ্বংস করে, দেখো টিবি হলে কি হয়, ফুসফুসের কলাকে ধ্বংস করে, ইম্পর্টেন্সটা। টক্সিন, টক্সিন আছে সিক্রেশন হবে অনেক জীবাণু, যাকে প্যাথোজেন শক্তিশালী বিষ ক্ষরণ করে, তাকে টক্সিন বলা হয়। হ্যাঁ, যেমন রোগ টক্সিনের মাধ্যমে প্রধান সৃষ্টি, যেমন এক্সোটক্সিন, ভিভিআই, যে টক্সিনের মাত্রা করিত হয়, হ্যাঁ, যেমন ডিপথেরিয়া, টিটেনাস, এই ধরনের টক্সিনকে আমরা এক্সোটক্সিন বলা হয়, ঠিক আছে। ইম্পর্টেন্ট, ভিভিআই এক্সোটক্সিনের একটা এক্সাম্পল পরীক্ষা, ইম্পর্টেন্ট, ঠিক আছে, ইম্পর্টেন্ট। তারপরে দেখো এন্ডোটক্সিন দেহের ভেতরে হবে, যেমন দেখো যেগুলি আমাদের দেহের ভেতরে সঞ্চিত হয় এবং মৃত্যুর পরেও পরিলক্ষিত, যেমন আমাশয়, কলেরা, টাইফয়েড, মৃত্যুর পরেও কিন্তু এইগুলি কিন্তু এই টক্সিকগুলি থাকে। হ্যাঁ, তাকে আমরা কি বলি, এন্ডোটক্সিক। তাহলে এক্সোটক্সিক জিনিসটা কি, এন্ডোটক্সিক জিনিসটা কি, হ্যাঁ, ডিপথেরিয়া, টিটেনাস এগুলি কি এক্সোটক্সিক। আর যখন এই টাইফয়েড, তারপরে প্লেগ, তারপরে আমাশয়, কলেরা, এগুলি কি হয়, একটা এন্ডোটক্সিক। ওকে, নেক্সট, তো দুটোর মাধ্যমে হতে পারে, একটা কলা ধ্বংসের মাধ্যমে হতে পারে, একটা কি টক্সিক ক্ষরণের মাধ্যমে হতে পারে। নেক্সট পয়েন্ট, মানব দেহে রোগ সৃষ্টিকারী জীবাণুগুলি বিভিন্ন রকম, মানব দেহের বিভিন্ন রকমের রোগ যেমন পরজীবের মাধ্যমে হবে, যেমন দেখো আমাদের শরীরে কি হবে, কিছু জীবাণু বা কিছু জীব যেগুলি আমাদের পুষ্টি ও প্রজনন ও
জন্য আংশিকভাবে বা সম্পূর্ণভাবে কি আমাদের দেহের ভেতরে বা অন্য প্রজাতি যেমন পোষক দেহের ভেতরে বাসা বাঁধে বা দেহের কি ক্ষতি সাধন করে, তারা নিজেরা নিজেকে উপকৃত করে কিন্তু আমাদের কি হবে উপকৃত করে না, তাকে আমরা কি বলবো, প্যারাসাইট বলবো। তো প্যারাসাইট কাকে বলে, অনেক সময় শর্ট কোশ্চেন দরকার আছে। পোষক কি হোস্ট, যখন মানুষের দেহে বসবাস করে মানে পোষক কি যে সকল জীবাণু পরজীবী বসবাস করে এবং পুষ্টিদ্রব্য গ্রহণ করে কি আমাদেরকে ক্ষতি করে, তাকে আমরা কি পোষক বলবো। যেমন গোলকৃমি, গোলকৃমি কি করে মানুষের, গোলকৃমি কি মানুষের পোষক, এটা মানুষ এবং পোষক দু রকমের, এটা কি নির্দিষ্ট নির্দিষ্ট পোষক যাকে ডেফিনাইট হোস্ট, যাকে প্রাথমিক পোষক বলা হয়, একটা অন্তর্বর্তী যাকে ইন্টারমিডিয়েটেড বা গৌণ পোষক বলা হয়। ইম্পর্টেন্ট স্টার, হ্যাঁ দেখো ডেফিনাইট, ডেফিনাইট হোস্ট, ডেফিনাইট হোস্ট কাকে বলে, যেমন দেখো আমি তোমাকে বলছি, যেসব পোষক দেহের পরজীবীর পূর্ণাঙ্গ দশা অতিবাহিত করা হয়, পরজীবীর জৈন জনন সম্পূর্ণ করা হয়, তাকে আমরা নির্দিষ্ট, মানে এদের মানে পূর্ণাঙ্গ দশা কমপ্লিট করে, মানে এদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কমপ্লিট করবে, আর এদের মধ্যে জৈন দশাটা সম্পূর্ণ হবে এবং এদের বংশবৃদ্ধি করবে, তখন সেই ধরনের যে কি বলবো আমরা, নির্দিষ্ট বা ডেফিনাইট হোস্ট বলবো। ইম্পর্টেন্ট স্টার, যেমন ম্যালেরিয়া রোগের যে সি অ্যানোফিলিস মশার যে পরজীবী সেটা কিন্তু ইম্পর্টেন্ট, আমাদের দেহের মধ্যে সম্পূর্ণ পূর্ণাঙ্গ সম্পূর্ণ করে। এটা অন্তর্বর্তী ইন্টারমিডিয়েটের পর যেসব দেহে অজৈন জনন সম্পূর্ণ করবে, এটা কি জৈন জনন সম্পূর্ণ করবে, ইম্পর্টেন্ট। এটা এটা কি করে, অজৈন জনন সম্পূর্ণ করবে, এটা দেখো এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট। ও লার্ভা দশা অতিক্রান্ত করে অন্তর্বর্তী দশা, তাকে আমরা বলবো যেমন অন্তর্বর্তী ফিতাকৃমি, অন্তর্বর্তী পোষক শুকুর, শুকুরের ক্ষেত্রে তুমি দেখো অন্তর্বর্তী পোষক বা ইন্টারমিডিয়েট হোস্ট বলবো। এছাড়া অন্যান্য মাধ্যমে হতে পারে। বাহক কাকে কি দেখো, যেসব যে প্রাণীগুলি পরজীবীকে বহন করে বিস্তার করে তাকে আমরা কি বলে, বাহক বলবো। আচ্ছা ভেক্টর জিনিসটা কি, মানে যে বাহকের জন্য পরজীবী জীবন চক্রে সাধিত হয় তাকে ভেক্টর বলবো। যেমন মশা একটা কি বাহক ভেক্টর, মাছি হচ্ছে বাহক আর মশা কি ভেক্টর, মানে কি পরজীবী জীবন চক্র সাধিত হয়, যে বাহকের ভিতর জীবন চক্র সাধিত হয় তাকে ভেক্টর বলবো, আর যে বহন করে তাকে বলবো বাহক বলবো। তো মশা একটা ভেক্টর আর মাছি একটা বাহক, মনে রাখবে। এবং ট্রান্সপোর্ট কিছু হোস্ট রয়েছে, যেমন পরিস্ফুটন হয় না কিছু পরজীবী বেঁচে থাকে, তাকে আমরা প্যারাটেনিক বলাবো, যেমন গোল কিমি যেগুলি আমাদের দেহে পরে প্যাঁচা সূত্র প্রভৃতি পতঙ্গ মাঝখানে থাকে, ঠিক আছে বলবে। নেক্সট, এবং দেখো প্যারাসাইটোয়েড, আচ্ছা চলো 3 পেজ আছে। প্যারা প্যারাসাইটয়েড, প্যারাসাইটয়েড কি দেখো, যে সকল অপরিণত দশা, হ্যাঁ, দেহে থেকে পুষ্টি সংগ্রহ করে এবং পোষককে মেরে ফেলে, তাদেরকে প্যারাসাইটয়েড বলে। যেমন কয়েকটি প্রকার মাছি, বোলতা, লার্ভা অন্য পতঙ্গের দেহে বসবাস করে পুষ্টি গ্রহণ করে, এদের লার্ভা অন্য দেহের ভেতরে প্রবেশ করে দিয়ে কি হয়, সেখানটায় বসবাস করে। এই ধরনের প্রবলেমকে আমরা বলবো, এই ধরনের ইয়েকে বলে প্যারাসাইটোয়েড বলবো, ইম্পর্টেন্ট। তারপরে দেখো রিভার আছে, দেখো রিজার্ভ হোস্ট জিনিসটা কি, যে পরজীবী বসবাস করে এবং মানবদেহে সংক্রামিত হয় মূলত থাকে, যেমন লেশমেনিয়া, হ্যাঁ, যা মূলত পশু হলো কুকুর, ঠিক আছে, লেশমেনিয়া হচ্ছে কুকুরের মধ্যে থাকে। পরজীবী প্যারাসাইটিজম মানে কি, যখন দুটো পরস্পরের সম্পর্কযুক্ত হবে একে অপরকে ক্ষতি সাধন করবে, তাকে আমরা পরজীবিতা বলা হয়, আর এই ক্ষতিকর যে পরজীবী বলবো, আর যার মধ্যে সেটা হোস্ট বলবো। অতি পরজীবিতা যেমন মশা দিয়ে প্লাজমোডিয়াম ভাইভেক্স, হ্যাঁ, যা আমাদের একটি কি হবে, একটি পরজীবী দেহে অপর একটি পরজীবী বসবাস করে, তাকে আমরা বলবো যেমন এই যে অতি পরজীবী। আচ্ছা পোষক আর পরজীবীর মধ্যে পার্থক্য কি, ইম্পর্টেন্ট পড়বে অবশ্য। এবং দেখো নির্দিষ্ট পোষক, অন্তর্বর্তী পোষক, আমি যেটা তোমাকে পড়ালাম, যে এটার মধ্যে কি জৈন জনন হয়, এটার মধ্যে কি অজৈন জনন হয়, মানে কি লার্ভা দশা হয়, এটা পরে পরিণত দশা হয়, ঠিক আছে। আর এটা কি জৈন জনন সম্পূর্ণ করে, এটা কি অজৈন জনন সম্পূর্ণ করে, এই জন্য একে ইন্টারমিডিয়েট হোস্ট বলা আর ডেফিনেট হোস্ট বলা, ইম্পর্টেন্ট, ঠিক আছে। নেক্সট, হুম 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 হুম। চলো এটা দেখে নাও। হু 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 হু। আচ্ছা এবার চলো ডেফিনাইট হোস্ট আর ইন্টারমিডিয়েট হোস্ট, যেটা আমি উপরে পড়লাম, দেখো দেখো আচ্ছা যাই হোক দিয়েছে একই। আচ্ছা আচ্ছা মেকানিক্যাল ভেক্টর এবং বায়োলজিক্যাল ভেক্টর, ইম্পর্টেন্ট। দেখো মেকানিক্যাল ভেক্টর, বায়োলজিক্যাল, দেখো তোমরা কি বলছে দেখো। হুম 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 হুম।
দেখে নাও, দেখো আমি বলছি দাঁড়াও 2 সেকেন্ড। উফ, টানা পড়াচ্ছে তাই না, টানা পড়ানো হচ্ছে। তোমাদের ক্লাস নিলাম, ওদের ক্লাস নিলাম, দুটো ক্লাস একবার নিলাম। চলো, আচ্ছা যান্ত্রিক একটা মেকানিক্যাল, একটা মেকানিক্যাল ভেক্টর যান্ত্রিক জিনিসটা কি জানো, বলছে দেখো বাহ্যিক অঙ্গের মাধ্যমে রোগ জীবাণু বহন করে, এটাকে দেহ অভ্যন্তরের পরজীবী দশা বহন করে। ওকে, এটা কি দেখো, এই পরজীবীটি কোনো দশা অতিবাহিত হয় না, যাকে আমরা ভেক্টর ক্ষতিগ্রস্ত হয় না, যেমন মাছি। আর মশা কি দেখো, পরজীবীর দশা ক্ষতিকান্ত হয়, ভেক্টরকে ক্ষতিগ্রস্ত করে, এই জন্য মশা। ঠিক আছে, তাহলে মশা আর মাছি, তো মশা একটা যান্ত্রিক ভেক্টরের উদাহরণ, একটা। আর মাছি কি আছে বলো, মাছি একটা হচ্ছে হচ্ছে মশা, সরি ভুল বলছি, মশা জৈবিক ভেক্টরের, একটা বায়োলজিক্যাল ভেক্টরের অন্তর্গত রয়েছে, মাছি কি হচ্ছে যান্ত্রিক ভেক্টরের অন্তর্গত রয়েছে। ঠিক আছে, দুটোর মধ্যে পার্থক্য অবশ্যই বুঝতে পারলে। আমার লাস্ট ক্লাসের লাস্ট পয়েন্ট, দেখো পরজীবী দেখো বিভিন্ন রকমের হয়, যেমন একটা আংশিক পরজীবী, একটা কি সম্পূর্ণ পরজীবী। সম্পূর্ণ পরজীবীকে দুটি ভাগে ভাগ করা যায়, একটা বহিঃপরজীবী, একটা অন্তঃপরজীবী। আর অন্তঃপরজীবী দেখো 3-4টি ভাগে ভাগ করা যায়, একটা কোষীয় পরজীবী, একটা কলাস্থানিক পরজীবী, একটা দেহ বহবীয় পরজীবী, একটা রক্ত পরজীবী। ঠিক আছে, আংশিক পরজীবী, আংশিক পরজীবী কোনটা, দেখো যেই সব পরজীবী জীবনচক্রে কোনো একটি পর্যায়ে পোষক দেহে অতিবাহিত হয়, বা সম্পূর্ণ এক কিছু কোনো একটি পর্যায়ে অসুখ পর্যায়ে হয়, তাকে আমরা বলবো আংশিক পরজীবী। ঠিক আছে, তাকে আমরা কি বলবো, আংশিক। যেমন দেখো ঝিনুকের, দেখো ক্লোচিডিয়াম লার্ভা এর খোলকের আংটার সাহায্যে কোনো মাছের গায়ে আটকে থাকে, এর ফলে মাছের ত্বকের নিচে আশ্রয় নেয়। এই যে কয়েক সপ্তাহ পরে দেখা যাবে লার্ভা তরুণ ঝিনুকটি রূপে লার্ভাটা তরুণ ঝিনুক রূপে স্বাধীনভাবে সঞ্চালন করে। তাহলে যখন দেখবা এই ঝিনুকের গায়ে কি হবে, ক্লোচিডিয়াম লার্ভা খোলকের আংটায়, এটা আংটায় আংটায় সাহায্য করে, যার ফলে কি হয়, মাছের কাছে যখন আটকে যায়, এক টাইমে দেখা যাবে মাছের দেহে আশ্রয় সাধন করবে, দিয়ে কি হবে, এক টাইমে ওটা কি করবে, তরুণ ঝিনুকে পরিণত হয়। এই ধরনের এই প্রক্রিয়াকে স্বাধীন, এই জন্য কি আংশিক পরজীবী, হাফ এখানটায় করলে আর হাফ মাছের মাধ্যমে হলো, তাই আংশিক পরজীবী তাকে বলা হয়। সম্পূর্ণ পরজীবী মানে কি দেখো, যেসব পরজীবী কি হয়, পোষকের দেহে স্থায়ীভাবে বসবাস করবে এবং পোষকের দেহে পুষ্টি সংগ্রহ করবে, তাকে আমরা সম্পূর্ণ স্থায়ী পরজীবী বলবো। যেমন দেখো টিনিয়া, অ্যাসকারিসিস, প্লাজমোডিয়াম, এগুলি কি হচ্ছে, পোষক হচ্ছে সম্পূর্ণ পরজীবী। ঠিক আছে, এগুলি সম্পূর্ণ পরজীবী, ইম্পর্টেন্ট। তারপরে দেখো বহির পরজীবী কোনটা হচ্ছে, যেগুলো দেহের বাইরে হয়, বহির পরজীবী, যেমন কুকুন, ইটুলি কিন্তু বহির পরজীবী, ইম্পর্টেন্ট। দেখো তা বহির পরজীবী জানতে পারলে, অন্তর পরজীবী জানতে, আচ্ছা অন্তর পরজীবী জানো নাই, আচ্ছা। তো আংশিক পরজীবী জিনিসটা তুমি ভালো মতো বুঝতে পারলে, সম্পূর্ণ পরজীবী যে জিনিসটা তুমি জানতে পারলে, সেটা জিনিসটা কি। এবং দেখো বহির পরজীবী জানতো, যেগুলো দেহের মানে কি হবে, দেহের বাইরে হয়। ওকে, কি বললাম, কি বললাম, দেহের বাইরে অবস্থান করে। আর কি, অন্তঃপরজীবী দেখো, অন্তঃপরজীবী কি, যেসব দেহের অভ্যন্তর কি আছে, দেখো দেহের অভ্যন্তরে বসবাস করে, তাকে আমরা কি বলবো, অন্তঃপরজীবী। তাকে যেমন দেখো টিনিয়া, ফিতাকৃমি, টিনিয়া, অ্যাসকারিসিস, এগুলি গোলকৃমি, এগুলি কি হচ্ছে, দেহের ভেতরে অবস্থান করছে। বুঝতে পারছো? আচ্ছা, এক মিনিট। আচ্ছা, এবং দেখো কোষীয় পরজীবী জিনিসটা কি, যেগুলি কোষের ভেতরে বসবাস করে, তাকে কোষীয় পরজীবী বলবো। যেমন প্লাজমোডিয়াম, যা যকৃৎ কোষ এবং লোহিত রক্তকণিকাতে হচ্ছে অবস্থান করে। তাহলে আজকে কি শিখলে, যে প্যাথোজেন কি, ডিজিজ কি, কি কি শিখলে আজকে দেখো।
রোগ জিনিসটা কি, এখান থেকে যে ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন থাকতেই পারে, ঠিক আছে? যেমন এখান থেকে ধরে রাখো 1 আর 2 মার্কস, এখান থেকে 1 অথবা 2 মার্কস আসবে। ইম্পর্টেন্ট, ঠিক আছে, আসবে। কারণ এখান থেকে অনেক প্রশ্নগুলি দেখো ইম্পর্টেন্ট, জীবাণুর নামগুলি খুব ইম্পর্টেন্ট, পরীক্ষার পারপোজ ইম্পর্টেন্ট। তুমি যে লাইনে থাকো না কেন, যে পরীক্ষা দাও না কেন, সব পরীক্ষার মধ্যে তুমি যে চাকরির পরীক্ষা দাও থেকে শুরু করে কম্পিটিটিভ এক্সাম, তারপরে তুমি এই লাইনে যে লাইনগুলো, তুমি নার্সিং বলো, এএনএম জিএনএম বলো, নিট বলো, বা সেট বলো, গেট বলো, যে কোনো চাকরির পরীক্ষায়, যে কোনো যেগুলি জব রিলেটেড পরীক্ষায়, যে কোনো টিচার নিয়োগ প্রক্রিয়ায় 1 নাম্বার তো অবশ্যই আসবে, বা আমি ধরে রাখছি 2 নম্বর। 1 থেকে 2 নম্বর কিন্তু এখান থেকে আসবেই। সব থেকে ভালো একটা জায়গা যেখানটা স্কোরিং কিছু না, জাস্ট 17খানা স্লাইড পড়লেই, হুম, তার মধ্যে 3টে স্লাইড তো বাদই দাও, 2টো স্লাইড বাদই দাও, 2টো স্লাইড যদি বাদ দিয়ে দাও, কটা স্লাইড বাদ যাচ্ছে? একটা দুটো, নাকি 15টা পেজ দিয়েছি, 15টা স্লাইড দিয়েছি, এই 15টা স্লাইড তুমি অ্যাটলিস্ট এই 15 স্লাইডটা সম্পূর্ণ কভার করো। আমার মতে তুমি 1 বা 2 নম্বর তুমি এখান থেকে কমন তুমি তুলে নিয়ে আসতে পারবে। হুম, খুব যে কঠিন তা নয়, খুব যে কঠিন তা নয়, খুব যে কঠিন তা নয়, ঠিক আছে? এখান থেকে কি কি পড়লে, রোগ পড়লে, রোগের কারণ পড়লে, রোগের প্রকারভেদ পড়লে তুমি, হ্যাঁ তো, তারপরে কি কি পড়লে দাও, বংশগত রোগ পড়লে, অর্জিত রোগ পড়লে, এর মধ্যে দেখো কমিউনিকেবল ডিজিজ, নন কমিউনিকেবল ডিজিজ, তুমি এটা পড়লে। তারপরে দেখো ক্ষয়িষ্ণু, হ্যাঁ, ডিফিসিয়েন্সি ডিজিজ, এগুলি পড়লে, সংক্রমণ কমিউনিকেবল ডিজিজ, এটা পড়লে, বিভিন্ন রকমের এই যে কমিউনিকেবল ডিজিজ যে পড়লে, বিভিন্ন রকমের যে এক্সাম্পলগুলি যে পড়ছো, এই এক্সাম্পলগুলি খুব ইম্পর্ট্যান্ট, এক্সাম্পলগুলি খুব ইম্পর্ট্যান্ট, এই জন্য এক্সাম্পলগুলি খুব ভালো করে পড়বে। ওকে, তারপরে দেখো এই যে এই স্লাইডে আসো, যে মানুষের দেহের ভিতরে বা মানুষের ভিতরে যে প্রধানত যে ব্যাকটেরিয়া হতে রোগ, এই রোগগুলির যে প্রত্যেকটার তোমার হচ্ছে ব্যাকটেরিয়ার নাম, এই ব্যাকটেরিয়ার নামগুলি কিন্তু খুব ভালো করে পড়বে। তারপরে দেখো এই প্রোটোজোয়ার নাম সব থেকে বেশি ইম্পর্টেন্ট পরীক্ষায় আছে, এবং কৃমি ঘটিত রোগগুলির নামগুলি এবং হচ্ছে তার কৃমির নামগুলো খুব ইম্পর্টেন্ট, ওকে, পড়তে হবে। তারপরে রোগের এটা খুব ইম্পর্টেন্ট, এপিডেমিক এন্ডেমিক, এপিডেমিক এন্ডেমিক জিনিসটা কি, দারুণ কোশ্চেন, এপিডেমিক এন্ডেমিক জিনিসটা কি, এপিডেমিক এন্ডেমিক, আর পেন্ডেমিক, এই দুটো কোশ্চেন কিন্তু সব থেকে ভালো কোশ্চেন, 3টে কোশ্চেন। নেক্সট, প্যাথোজেন কি, ইনকিউবেশন কি, ইনকিউবেশন পিরিয়ড জিনিসটা কি, কত কত কি, একটু দেখে রাখবে, ঠিক আছে? রোগের এজেন্ট ইম্পর্টেন্ট, রোগের এজেন্টগুলো কিন্তু দেখে নেবে যে কোন এজেন্টগুলি রয়েছে, বায়োলজিক্যাল এজেন্ট, তারপরে ফিজিক্যাল এজেন্ট, কেমিক্যাল এজেন্ট, তারপর রোগের বিস্তার, এটাও অবশ্যই দেখবে, এখান থেকে কোশ্চেন থাকে, ঠিক আছে? সিমটম, রোগ লক্ষণ, প্যাথোজেন প্রত্যেকটা থেকে আসে, কোশ্চেন পড়বে। তারপরে মানবদেহের যে পরজীবী যে কোষিং আছে, যে পোষ, হোস্ট কি, ডিফেক্টিভ হোস্ট, প্রকারভেদ, এগুলো সবকিছু কিন্তু পরীক্ষা বা প্যারাসাইটোয়েড, তারপরে রিভার্স, এগুলি একটু দেখে নিও। হুম, যান্ত্রিক ভেক্টর জিনিসটা কি, জৈবিক ভেক্টর জিনিসটা কি, এগুলো একটু ভালো করে দেখে নিও। Next, এই পার্টটা একটু দেখে নিবা। ওকে, বেশ, এতক্ষণ রাখলাম, ঠিক আছে? আচ্ছা, ভিডিওটা সেভ করে দিচ্ছি, যাতে তোমরা ভিডিওটা ডেস্কটপ আছে, ভিডিওটা আমরা আপলোড করে দিচ্ছি, চিন্তা নেই, আজকেই আপলোড করে দিচ্ছি, 1-2 নাম্বার কভার অবশ্যই কমপ্লিট করো, ঠিক আছে? ওকে, ছাড়লাম।
Good night, everyone.